নিজের জীবনের 5টা বছর তিলে তিলে শেষ করে মরীচিকার পিছু ছেড়ে রূপকথা এবার নিজের সন্তানের জন্য বাঁচবে বলে মনস্থির করে নিয়েছে। সারা রাত জেগে জব ইন্টারভিউর জন্য নিজেকে প্রস্তুত করেছে। এই মাসে অনেকগুলো কোম্পানিতে নতুন এমপ্লয়ি নিয়োগ করা হচ্ছে। রূপকথা ঘুমন্ত ছেলেকে বুক থেকে সরিয়ে কপালে ঠোঁট ছুঁয়ে বিছানা ছেড়ে উঠে বসে। নতুন সকালের সাথে শুরু হবে তার নতুন সূচনা। কাবাট খুলে নিজের পুরাতন জামাগুলোর মধ্যে থেকে বেছে বেছে একটা নীল হালকা কাজ করা 3 পিস বের করে পরে নিল। আয়নার সামনে দাঁড়িয়ে বার কয়েক খুঁটিয়ে খুঁটিয়ে নিজেকে দেখে নিল। সব ঠিক থাকলে খালি নাকটা কেন যেন বুকের মধ্যে তীব্র হালকা জাগিয়ে তুলেছে। কিন্তু সেই দিকে পাত্তা না দিয়ে রূপকথার চোখে হালকা কাজল ছুঁয়ে বেরিয়ে গেল। এই সকালবেলা মেয়েকে তৈরি হতে দেখে ময়মুনা সিদ্দিকী এগিয়ে এলেন। নরম কণ্ঠে বলে উঠলেন, এত সকাল সকাল কই যাচ্ছিস মা? কিছু প্রয়োজন হলে তো তোর বাবা বা বড় ভাই বলে দেয়, এনে দিবে। রূপকথা কিঞ্চিৎ হাসলো। ইন্টারভিউ আছে মা, দেরি হচ্ছে। রিজভি উঠলেন, তাকে একটু খাইয়ে দিও। সকালে খাবার নিয়ে একটু দুষ্টুমি করে। ডিম পোচ দিতে চাইলে হবে। ছেলেকে রেখে বাহিরে যাওয়া কি দরকার বুড়ি? আমি আছি তো, তোকে ইনকাম করার লাগবে না। তোর ছেলে এখনো ছোট, বড় হোক তারপর হয়। রূপকথা মেহেদিকে থামিয়ে দিল। এই ব্যাপারে কিছু বলো না দাদা ভাই, কিছুদিন পরে তোমার বিয়ে। এই বাড়িতে যে নতুন সদস্য আসবে তার আগমনে প্রস্তুতি নাও। আমার সন্তানের ভরণ পোষণের দায়িত্ব আমার। ভবিষ্যতে এই নিয়ে যে সংসারে অশান্তি হবে না তার গ্যারান্টি কি দাদা ভাই? মেহেদি কিছু বলতে যাবে তার আগেই রেজওয়ানি সিদ্দিকী বলে উঠলেন, ওকে যেতে দাও মেহেদি। মেয়ে আমার বুঝদার, যা করবে ভেবে চিন্তেই করবে, এটা আমার বিশ্বাস। রূপকথা নিজের বাবার মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলে উঠলেন, এই বিশ্বাস 5 বছর আগে কেন দেখাওনি আব্বু? তাহলে তো আজ ঘটনা সম্পূর্ণ ভিন্ন হতো। আমাকে এইভাবে জীবনে এই মোড়ে দাঁড়াতে হতো না। সেই দিক কেন বুঝলে? অবুঝের তকমা দিয়ে বিয়ে দিয়েছিলে? প্রশ্নটা করার মতো সাহস হলো না রূপকথার। কারণ সে জানে তার পিতা এমনিতে তার অবস্থার জন্য নিজেকে দায়ী মেনে যাচ্ছে। সেখানে আলাদা করে তাকে দোষী বানাতে চাইল না। নিজের পিতাকে যে অতিরিক্তই ভালোবাসে সে, আর সে ভালোবাসার ফল হিসেবেই হয়তো আজ তার জীবনের মোড় এইভাবে ঘুরে গেছে। তপ্ত রোদের রিকশার জন্য অপেক্ষা করেছে রূপকথা। ইতিমধ্যে উজ্জ্বল শ্যামলা চেহারা রক্তিম হয়ে উঠতে শুরু করেছে। হিজাবের নিচে চুলগুলো ও ভ্যাপসা গরমে ঘাড়ের সাথে সেটে আছে। মনে মনে রিকশাদের বকা দিতে ভুলল না রূপকথা। মিনিট 10 পরে শেষমেশে একটা রিকশা পেল সে। রিকশায় আলা সাথে দামাদামি করে নির্দিষ্ট গন্তব্যে উদ্দেশ্য রওনা দিল সে। হঠাৎ তার চোখে আটকে গেল রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটা বাচ্চা মেয়ের দিকে। অতিরিক্ত গরমের কারণে মেয়েটি ফর্সা গাল, দুইটা টমেটোর মতো মনে হচ্ছে। বাচ্চাটা যে রোজ সহ্য করার অভ্যাসে তা সে বেশ ভালোই বুঝতে পারছে। রূপকথা রিকশা আলাকে সাইডে দাঁড়াতে বলে নেমে এক বাচ্চা মেয়েটির কাছে, তোমার নাম কি মা? অচেনা রমণীর ডাক শুনে মাথা তুলে তাকালো ছোট নূর। ফোলা ফোলা গলায় গুলোয় হাত দিয়ে ঢোক বলে উঠল, আমি নূর। রূপকথার নূরের সামনে হাঁটু মুড়ে বসে বলে উঠল, মাশাআল্লাহ, তোমার মতোই তোমার নামটাও সুন্দর আম্মাজান। কিন্তু আপনি রাস্তায় এইভাবে একা দাঁড়িয়ে আছেন কেন রোদে? আপনার মা বাবা কোথায়? ছোট্ট নূর ফুলিয়ে উঠল, আমার কেউ নয়, সব কথা আমাকে একা ফেলে
চলে গেছে। আমি কিন্তু কলিনি, আমি শুধু একটা আইসক্রিম তো চেয়েছিলাম। রূপকথার বড্ড মায়া হলো নূরের উপরে। ছোট্ট নূরের কোলে তুলে এদিকে ওদিকে খুঁজতে লাগলো। আশেপাশে তেমন পরিচিত কেউ নেই বাবার। নূর দুপাশে মাথা নাড়িয়ে বুঝালো না। গালে নিয়ে চাচ্চু ভোম করে চলে গেছে পাতা অন্তিম এক নিয়ে। রূপকথা রাগ হলো এইটুকু বাচ্চাকে এইভাবে মাঝ রাস্তা ফেলে যাওয়ার কোন ধরনের কমন সেন্স। তোমার কাছে তোমার বাড়ির ঠিকানা আছে নূর? নূর মাথা নাড়ালো, নিজের গাল থেকে হাত সরিয়ে নিজের ব্যাগ এর মধ্যে থেকে একটা খাম বের করে দিল। এটা আমার পাপা দিয়েছে। এখানে আমার সব কিছু আছে। আমাকে কখন কে মিটিনি দেওয়া লাগবে, আমাকে কতটুকু পানি দেওয়া লাগবে, আমি কোথায় থাকি, আর আমার পাপার নাম্বার। রূপকথা লোকটার প্রশংসা করলে আবার তার এমন কেয়ারলেস স্বভাবের বিরক্ত হলো। রূপকথা মেয়েটিকে আর কিচ্ছু জিজ্ঞেস করবে তার আগেই রিকশা আলা ডেকে উঠল। আফা আনেন কি যাইবেন? আমার সময় নষ্ট হচ্ছে। এই রোদে দাঁড়াইয়া থাকেন যায় নাকি? রূপকথা টানক নড়ল। ইন্টারভিউ দিতে যেতেও তো দেরি হয়ে যাচ্ছে, এদিকে মেয়েটাকে একা ফেলে যেতেও মন সায় দিচ্ছে না। আপনি আমার সাথে যাবেনও? আমি যেতে যেতে আপনার পাপাকে ফোন দিয়ে আপনাকে নিয়ে যেতে বলবো। নূর মাথা নাড়িয়ে সাইড জানিয়ে রূপকথার কাঁধে মুখ ডুবিয়ে নিল। রূপকথা নূরের পিঠে হাত বলিয়ে রিকশায় উঠে গেল। নূরের দেওয়া নাম্বারে কল দিল 3 বার, কিন্তু ফোনের ওপাশে থাকা ব্যক্তিটা কোনো রেসপন্সই করছে না। এক পর্যায়ে বিরক্ত হয়ে দাঁতে দাঁত চেপিয়ে বলে উঠল, বাচ্চা করতে, কিন্তু সে বাচ্চাকে সামলানোর ক্ষমতা রাখে না। ছোট্ট বাচ্চাকে কার না কার হাতে ছেড়ে দিয়ে নিশ্চিন্তে আছে আল্লাহ জানে। লোকটাকে বকতে বকতে রিকশা এসে থামে বিশাল কোম্পানির সামনে। নূর মাথা উঁচিয়ে নেমপ্লেটে একবার চোখ বুলিয়ে নেয়। মায়ানূর। রূপকথা রিকশা ভরা মাটিতে নামতেই ভারী পুরুষালী কণ্ঠে থেমে দাঁড়ায় সে। পিছু ঘোরার আগে ঝড়ের গতিতে তার কোল থেকে নূরকে ছিনিয়ে নিতেই রূপকথা চিৎকার করে ওঠে। কিন্তু সামনে তাকাতেই তার চোখজোড়া যেন আটকে যায়। কিন্তু সামনের জন্য পুনরায় কিছু স্মৃতি যেন হুট করে মস্তিষ্কে স্নাইড করে গেল। রূপকথা এতটাই অবাক হয়েছে যে বলার ভাষা হারিয়ে বসেছে সে। এদিকে পেছন থেকে একজন পুরুষ দ্রুত বেগে তার দিকে এগিয়ে এসে চিল্লিয়ে বলে উঠল, কত বড় ধড়িবাজ মহিলা ভাবা যায়! যার মেয়েকে নিয়ে পালাচ্ছিলি তার কোম্পানিতে আবার এসেছে। টাকার জন্য ছোট বাচ্চাকে নিয়ে যেতে লজ্জা করে না? কিন্তু রূপকথার কানে লোকটির একটা কথাও ঢুকলো না। তার দৃষ্টি এখনো নূরকে কোলে নিয়ে আদর করতে থাকা সুদর্শন পুরুষটির দিকে। রূপকথার ধ্যান ভঙ্গ হয়ে যখন অন্য এক মেয়ে তার হাতে ধরে নিজের দিকে ঘুরায়। কে তুমি? আর নূরকে নিয়ে পালাচ্ছিলে কেন? রূপকথা ভ্রু কুঁচকে ফেলল। আমি নূরকে নিয়ে পালাচ্ছিলাম না, বরং তার কেয়ারলেস ফ্যামিলি তাকে মাঝ রাস্তায় ফেলে চলে গিয়েছিল। মেয়েটি রোদে কতক্ষণ দাঁড়িয়েছিল আল্লাহ জানে। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনারই তার পরিবার। রূপকথায় কথায় মেয়েটি মুখ শুকিয়ে যায়। মেয়েটির পাশে দাঁড়িয়ে থাকা পুরুষটি তেজি গলায় কিছু বলবে তার আগে তার বড় ভাই এর গরম চেয়ে টেপে পড়ে সে চুপ হয়ে যায়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মিস, আমার মেয়েকে সেখান থেকে নিয়ে আসার জন্য। আপনার এই উপকার আমি আয়দান ভুলব না। রূপকথা আয়দানের কথায় প্রতি উত্তর দেবে
তার আগে আয়দানের পরবর্তী কথায় শান্ত রূপকথার চোখ মুখ লাল হয়ে উঠল রাগে। নিজেকে সামলাতে না পেরে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল ৩১ বছরের তগড়া পুরুষের গালে। উপস্থিত সবাই যেন রূপকথার এমন সাহসের হতভম্ব হয়ে গেল। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প পূর্ণতার শেষ প্রহর চলবে।